প্রিয় দর্শক, ইসমাইল মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সরকারের ৩ মাস ৯০ দিন অতিবাহিত হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে সামগ্রিক প্রেক্ষাপটে আমরা কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, নওগাঁ ৩ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ফজলুল হুদা বাবুল রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আরেকজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাজনীতি বিশ্লেষক ডক্টর এ.কে মাদুরুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা আগে বলছিলাম যে আমরা সরকারের ৩ মাস অতিবাহিত হয়েছে, ৯০ দিনের কার্যক্রম, মানুষের মধ্যে প্রতিক্রিয়া, বিরোধী দলের মন্তব্য বক্তব্য নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। আমি মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুল হুদা বাবুল, আমরা ৩ মাস অতিবাহিত হয়েছে সরকার, আপনি সরকারের অংশীজন, নতুন এমপি হিসাবে আপনিও শপথ গ্রহণ করে দায়িত্ব গ্রহণ করেছেন, এলাকায় যাচ্ছেন, এলাকার মানুষের উন্নয়নের জন্য কথা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি প্রতিপালনের চেষ্টা করছেন। একটা বিষয় এটি তো আমরা সবসময় স্বীকার করছি যে উত্তরাধিকার সূত্রে এই বর্তমান যে বিএনপি সরকার, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, যে ভঙ্গুর অর্থনীতির চাপ সেরে নিয়ে কিন্তু তারা দায়িত্বভার গ্রহণ করেছে। এবং আরও বড় দুঃখজনক বিষয় হচ্ছে, দায়িত্বভার গ্রহণ করার 10 দিনের মধ্যেই কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণের জন্য বাংলাদেশে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে, পরবর্তী দাম বাড়ানো হয়েছে, সামনে আবার একটা নতুন বাজেট, এবং সেই বাজারে জনপ্রিয় সরকারকে কিন্তু অত্যন্ত মুনশিয়ানার সাথে সে বাজেট দিতে হবে, যাতে নিম্ন মধ্যবিত্তর আয় এবং উচ্চবিত্ত থেকে আরম্ভ করে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে এই বাজেট নিয়ে কোনো হতাশা না থাকে। সে অবস্থায় নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা দেখেছি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালকরণ, এগুলি কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা হয়তোবা 3 মাস, 6 মাস, 1 বছর অতিবাহিত হলেই কিন্তু মানুষ আর ওই কথা বলবে না যে উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। প্রশ্ন আসবে, আপনারা 1 বছরে কী করেছেন? ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে বিরোধী দলের পক্ষ থেকে তারা কিন্তু বলছেন, জামায়াতে আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন সরকার স্বৈরাচারের পথে হাঁটছে, এবং নাহিদ ইসলাম বলেছেন ইতিহাসে কোনো সরকারই এই 2 মাসে এতটা বা 3 মাসে এতটা অজনপ্রিয় হয়নি, তিনি উল্লেখ করেছেন। হাসনাত আবদুল্লাহ সাহেব বলেছেন সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যেই নাই হয়ে যাবে। তো এই সব সার্বিক অবস্থা মিলিয়ে 3 মাসের সরকার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ভঙ্গুর অর্থনীতি, সামনে বাজেট, আপনি সরকারের অংশীজন হিসেবে, মাননীয় সংসদ সদস্য হিসেবে সরকারকে কিভাবে আপনি ডিফাইন করবেন বিরোধী দলের এই মন্তব্য বক্তব্যের উপর ভিত্তি করে? জি, ধন্যবাদ জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। আপনি কৃতজ্ঞতা আমাকে ডেকেছেন আপনার জনপ্রিয় টেলিভিশন এটিএনে কথা বলতে সুযোগ করার জন্য, এবং স্বাগত জানাচ্ছি আজকের সহ আলোচক ডক্টর এ.কে মাজাহারুল ইসলাম স্যারকে, অধ্যাপক শাহজালাল বিশ্ববিদ্যালয়। দেখুন, কিছু কথা আসলে ইতিহাস বলতে চাই না, কিন্তু বিষয়টা ঐতিহাসিকভাবেই প্রমাণিত। আপনি যদি ৭৫ পরবর্তী বাংলাদেশ দেখেন, ৭৪-এর দুর্ভিক্ষ সেরকমটাই ছিল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, ইরান ইরাক যুদ্ধ লাগলো। তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন, কিভাবে টার্ন অ্যারাউন্ড হয়েছে বাংলাদেশের অর্থনীতি বলেন, বেকারত্ব বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, সেনাবাহিনীর মধ্যে কিভাবে শৃঙ্খলা ফেরত নিয়ে এসেছে, অর্থনীতি তো অবশ্যই, এমনকি সমাজনীতি এবং ধর্মনীতি পর্যন্ত। সেই সাথে আমরা যদি বলি যে বিদেশি বিভিন্ন বন্ধুদের সাথে সম্পর্ক, বিভিন্ন দেশ থেকে স্বাধীনতার স্বীকৃতি আদায়, এবং অর্থনীতির যে দিগন্ত উন্মোচিত, এগুলো সব কিছু করতে পেরেছেন মাত্র 3 বছরে। ম্যাডাম খালেদা জিয়ার ক্ষমতায় আসবার পরে আপনি দেখেছেন যে প্রলয়ঙ্কারী সেই ঘূর্ণিঝড় কি অবস্থা ছিল তখন চিটাগং, নোয়াখালী এলাকায়, এবং কি দুর্বিষহ সমস্যা, সেখান থেকে বিএনপি উত্তরণ করেছে। বিএনপি সম্পর্কে একটি কথা তো প্রচলিত আছেই, আপনি দীর্ঘদিনের মিডিয়া ব্যক্তিত্ব, আপনার জানবারই কথা, বিএনপি বিরোধী দল হিসেবে সফল না হলেও সরকার পরিচালনায় বিএনপি বরাবরই দক্ষ। আর বিএনপি নতুন কোনো রাজনৈতিক দল তো নয়, বা নতুন ক্ষমতায় আসেনি। বিএনপি জানে এবং বিএনপি বোঝে যে কিভাবে দেশ পরিচালনা করতে হয়, দেশে জবাবদিহিতা নিয়ে আসতে হয়, স্বচ্ছতা আনতে হয়, প্রশাসনের জনগণের মধ্যে, জনগণ এবং প্রশাসনের মধ্যে যে সিনক্রোনাইজেশন করা, এটা কিভাবে করতে হয়, এটা বিএনপি খুব ভালো জানে। আপনি দেখবেন
যে যে কথাগুলো আপনি শুরু করেছেন, যে তো ঠিক ওই রকমই আমার মনে হয়েছে যে মানে আমরা বেটার ভার্সন দেখছি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে যে পরিকল্পনা নিয়ে উনি বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, এবং প্ল্যানগুলো দেখেন যখন সরকার গঠন হলো 18ই ফেব্রুয়ারি, এরপরেই কিন্তু পুরো 30 দিন রমজান। এবং আপনি জানেন বাংলাদেশের রমজানের কি অবস্থা, মানুষ কতটা এই এই মানে ধর্মীয় এই উৎসবটা কিভাবে পালন করে। ঠিক রমজানের পরে আপনি জানেন যে 133টা অধ্যাদেশ, প্রত্যেক দিন অ্যাভারেজে কতগুলো অধ্যাদেশ দিয়েছে এটা মানে আল্লাহই জানে, এরকমটা দেখিনি আমরা। সেই অধ্যাদেশগুলো আমরা শুক্রবার শনিবার সকাল থেকে রাত 10টা পর্যন্ত এবং দিনরাত করে আমরা কিন্তু সেই 133টা অধ্যাদেশ নিয়ে আলোচনা, সেগুলোর ভোটিং পাস করা আমরা করেছি। ওই হিসেব যদি আপনি করেন সময় পেয়েছি এই গত 1 মাস। আমি এটাকে বলবো না, আমি বলছি যে 30 দিনই। কিন্তু দেখুন ক্ষমতায় আসার সাথে সাথে উনি কি করলেন। যেদিনই সরকার গঠন হলো, দায়িত্ব নেবার পরেই আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি, কৃষক কার্ড দিয়েছি, খাল খনন করেছি। খাল খনন এক জায়গায় নয়, কিন্তু এটা এমন না যে যেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন শুধু ওইটাই। প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে অন্তত 8 থেকে 10টা করে খাল খনন হয়েছে। কিছু হয়েছে আপনার বরেন্দ্রর বহুমুখী প্রকল্পের মাধ্যমে, কিছু হয়েছে পিকেএসএফ এর মাধ্যমে, কিছু হয়েছে এলজিইডি এর মাধ্যমে, কিছু হয়েছে আপনার উপজেলা প্রশাসনের মাধ্যমে। তো এই যে মানে এটা কাজের মধ্যে লাগিয়ে দিয়েছে, এবং সেই কাজগুলোকে এমনভাবে উনি করছেন। দেখুন কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন ওনারা। বা আপনি দেখেন যে শিক্ষাঙ্গনে যেটা আপনি বলছেন, মানে আপনি মিডিয়ায় দেখছেন যে 2-4টা এটার কাহিনী অবশ্যই প্রমাণ হয়ে যাবে এবং কোথা থেকে কি হচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে আপনি যদি দেখেন যে পুলিশ, আপনি কুষ্টিয়ায় একটা ঘটনা ঘটেছে, শাহালিতে ঘটনা ঘটছে, কিন্তু যেটা ডিগ্রি ছিল 100 এবং যেটা যে মবিজমটাকে লিগ্যালাইজ করার প্রয়াস চলছিল, প্রায় লিগ্যালাইজ হয়েই গেছে। এবং সেটা আপনি জানেন সেই সময়ের প্রেস সচিবও বলেছেন কি এই মবিনাইজে। তো সেই জায়গা থেকে কিন্তু এখন কান্ট্রি এখন স্থিরতা পাচ্ছে। এবং আমরা অনেক কি বলবো ঐতিহাসিক দায় নিয়ে এসেছি। 4 কোটি বেকার জনগোষ্ঠী, আমাদের পরিবেশে অবস্থা খুবই খারাপ, আমাদের হামের টেকা ছিল না, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভঙ্গুর এখন পর্যন্ত। এমনকি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে আপনি দেখবেন গরু ঘাস খাচ্ছে এবং সেখানে আবর্জনার একটা স্তূপ, এখানে ডাক্তার নেই, শুধু স্ট্রাকচার করা হয়েছে। আপনি যদি আসেন যে শিক্ষার অবস্থা, প্রত্যেকটা অঙ্গনে এমন অবস্থা, একটা হাই স্কুলের শিক্ষক 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা করে শিক্ষক, এটা নাইট গার্ড, আয়া, সুইপার, এগুলো পর্যন্ত সে সময় তারা খেয়েছে। মানে আপনার পাথর থেকে কয়লা। এখন কি খাচ্ছে? এখন মিডিয়ায় কি আসছে আপনি বলতে পারবেন ভালো না, তারা খেয়েছে যেটি অভিযোগটি সেটি হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় আর তো শিক্ষক নিয়োগই নাই এখন তো শিক্ষক নিয়োগ হচ্ছে এনটিআরসি এর মাধ্যমে, এটা তো আপনি জানেন। সো কাজে ওই অপশন নাই। তো আপনি দেখুন সারা বাংলাদেশে পুলিশ নিয়োগ হলো, একটা ঘটনা কোথাও আছে কিনা। তো কাজে যারা উচ্চ স্বরে দলীয়করণের কথাগুলো বলে, আমরা তাদেরকে বলতে চাই যে আমরা প্রশাসনের স্বচ্ছতা আনতে চাই। এবং আমরা বিগত 17 বছর যে অস্থির অবস্থা এবং যারা রিক্রুটেড হয়েছে গত 17 বছর, কোষ্ঠী পাথরে যাচাই করা লোকগুলো, আপনি বুঝতে পারছেন যে কোন মতাদর্শের তারা। আপনি তো রাতের মধ্যে সবকিছু চেঞ্জ করতে পারবেন না। আবার 2-1টা যখন উপর লেভেলে চেঞ্জ করায় বলে দলীয়করণ করা হচ্ছে, তো তখন তো দল 2টেই ছিল। তাহলে আপনি কোনটা চাচ্ছেন? ফ্যাসিস্ট লোকজন চাচ্ছেন আপনার সাথে? তো এই যে একটা অবস্থা। তারপর যে গত 18 মাসে যেসব ওসি, ডিসি, এসপি যেসব নিয়োগ হয়েছে শিক্ষাঙ্গনে, মাওসি এবং সেই আপনার
বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগুলো, অধিদপ্তরগুলো, পিডিগুলো একটা অনেক অস্থির অবস্থা নিয়েই আমরা শুরু করেছি। তারপরও আমার মনে হয়েছে আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে দল দেখতে চাই না, আমরা দেখতে চাই যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে সেই কাজটা করার জন্য আমরা সচেষ্ট আছি। আপনি যেটা বলেছেন এর সাথে আরেকটা কথা, যে আমাদের কিন্তু শুধুমাত্র এই বেকারত্বের কথা বলছি না, আমরা কিন্তু ঐতিহাসিকভাবে কিছু জিনিস পেয়েছি, যেমন আপনার বৈদেশিক ঋণ এবং আভ্যন্তরীণ ঋণ দুটোটাই এত উচ্চমাত্রার যে এটা কল্পনাতীত। এবং সেইখানে এসে আপনি জানেন ব্যাংকিং সিস্টেম, সর্বত্র ট্যাক্স সিস্টেমটা, এখান থেকে আমরা বলছি আমরা 1 ট্রিলিয়ন ইকোনমিতে নিয়ে যাব এবার। আপনার বাজেটের কথা বলেছেন, তো আমাদের নির্বাচনী ইস্তেহার আছে, আমরা সেই মতো কাজ করছি। এবং যে কথাটা আপনি বলেছেন যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, আমি একজনকে দেখলাম যে উনি বললেন যে উনি তো হুজুর মানুষ, উনি তো মিথ্যা বলবেন না, নিশ্চয় ওনার কাছে কোনো ওহি আছে। ওহি নিয়ে যারা রাজনীতি করেন, যারা ওই আপনার বিভিন্ন অ্যাম্বাসিতে যে রাজনীতি করেন, যারা বিদেশের কাছে যে ধর্ণা দিয়ে এসে 1-1.5 বছর গোপন রাখে, পরে এটা মিডিয়াতে বাস্ট হয়, তাদের সম্পর্কে মন্তব্য এটুকুই আমি করব। প্রথম দিনেই যে জিনিসটা, একজন প্রথম পার্লামেন্টের মেম্বার হয়ে যে দেখলাম, প্রথম অধিবেশনে ওয়াকআউট প্রথম আওয়ারেই, এই হচ্ছে তাদের অ্যাটিটিউড। আমার তো মনে হয়েছে শেখ হাসিনা বলেছিলেন 1 মুহূর্ত শান্তিতে থাকতে দিব না, আর ওনারা বলেননি, ওনারা করে দেখাচ্ছেন। এবং আপনি জানেন কোন সরকার 3 মাসের মধ্যে বিভাগীয় সমাবেশ কোন সরকারের বিরুদ্ধে বাংলাদেশের কেউ কোনোদিন দিয়েছে এটা আমরা দেখিনি, এরশাদের বিরুদ্ধেও হয়নি, আপনি জানেন এটা। তো তারা কোন দিকে হাঁটছে এটা খুব পরিষ্কার কথা। কাজে গণতন্ত্রের জন্য যে তারা বিশ্বাস নাই করে, পার্লামেন্টারি গভর্নমেন্টের দিকে যারা বিশ্বাস নাই করে, খেলাফতের দিকেই যদি তারা বিশ্বাস করেন, তারা লেট দেম গো ফর দ্যাট। তারা একদিকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জনগণের টাকায় ভোট হয়েছে, জনগণ তাদেরকে নির্বাচিত করেছেন সংসদে কথা বলবার জন্য। তারা এই যে দ্বিচারিতা, এটা কিন্তু এই রাজনৈতিক দলটার একটা অন্যতম বৈশিষ্ট্য। আপনি জানেন যে ওনারা অনেক সময় এই দেশকে নিয়ে কখনো বলেছেন ভারতের সাথে বন্ধুসুলভ সম্পর্ক রাখা উচিত, কখনো রাজপথে ওনারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু গোপনে আবার মিটিংও করেন। তো ওনারা কোনটা করবেন এটা কিন্তু ওনাদের রাজনৈতিক আইডেন্টিটি এখন পর্যন্ত পরিষ্কার করতে পারেনি, এবং 12ই ফেব্রুয়ারিতে এটা কিন্তু জনগণ দেখিয়ে দিয়েছেন। আরেকজনের কথা আপনি এখানে বলেছিলেন যে ইতিহাসে কোনো সরকার 2 মাসে এত অজনপ্রিয় হয়নি। আমি নাহিদ ইসলামকে বলবো আপনি স্পন্সর করেন, আবার আরেকটা ইলেকশন দেখা যাবে আপনারা কতটা পান। কালকেই দেন ইলেকশন, কয়টা আসন পান। আপনারা তো জামাতের ঘাড়ে সওয়ার হয়ে ইলেকশন করেছেন, এককভাবে করলে হয়তো একটা আসনও পাইতেন না। আবার জামাত ওনাদের সহযোগিতায় ইলেকশন করেছেন, এককভাবে ইলেকশন করলে জামাত কি পায় এটা ঐতিহাসিকভাবে আমরা দেখেছি। 86-তে দেখেছি, 88-তে দেখেছি, 90-এ দেখেছি, আমরা 96-এ দেখেছি, 2001-এ আমাদের সাথে ওনারা জোটে করেছেন। কাজে জামাতের ভোট আমরা জানি। ওনারা তো পাগল হয়ে গেছেন এখন, জাস্ট পাগল হয়ে গেছেন, না হলে এইসব উল্টাপাল্টা কথা বলবার কথা নয়তো। আর নয়তো ওনারা ঐশ্বরিক ক্ষমতা নিয়ে চলছেন পীরে কামেল শাহ সুফি নকশবন্দীদের মতো, যে তারা ঐশ্বরিকভাবে অনেক কিছু দেখতে পান। তো আমাদের দল এসব ঐশ্বরিকভাবে কিছু দেখে না, আমাদের দল দেখে হচ্ছে জনগণ কি চাই সেটা। ওই যে আরে হাসনাত আবদুল্লাহ সাহেবের কথা তো আমি আর বলতে চাই না, তরুণ পার্লামেন্টেরিয়ান, এবং কথাবার্তা উনি অনেকই বলেন, এবং কেন বলেন, কি জন্য বলেন, আমার মনে হয় উনি ভালো উত্তর দিতে পারবেন। আমার মনে হয় ওনার আরও ম্যাচুরিটি আসা উচিত। উনি একজন পার্লামেন্টেরিয়ান। তবে ওনাকে বলি, ওনাকে আনবার জন্য প্রশাসনের যত প্রকারের আয়োজন সে 18 মাসে কিন্তু প্রশাসন করেছে। কাজেই কথা বেশি না বলে আমার মনে হয় তাদের গণতন্ত্রের পথে আসবার আমি আহ্বান জানাচ্ছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে। বিএনপি সবসময় জনগণকে, শেষ করছি একটা কথা বলে, যে বিএনপির কাছে অন্য কোনো অস্ত্র নাই, কোনো ঐশ্বরিক বাণী নাই, কোনো দেশের আজ্ঞাবহতা নাই। বিএনপির কাছে একটা জিনিসই আছে, জনগণ,
ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক সোসাইটি, এইটার উপরই বিএনপি ভিত, বিএনপির রাজনীতি, বিএনপি এটাতেই বিশ্বাস করে। জি, নিশ্চয়ই। আমি প্রফেসর মাজহারুল ইসলাম, অনেকগুলি বিষয় কিন্তু প্রাসঙ্গিকভাবেই মাননীয় এমপি মহোদয় ফজলুদ্দীন বাবুল তাদের বিস্তারিত ব্যাখ্যা দিলেন এবং কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি সহ মঙ্গল অর্থনীতি পুনর্জাগরণের জন্য তাদের যে অভিপ্রায় সেটি কিন্তু ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চিন্তা চেতনা এবং 3 মাসের মধ্যে কর্মকাণ্ডকে তুলে ধরলেন। একটা কথা তিনি বলবার চেষ্টা করেছেন যে সেটি কিন্তু আমরা এটা দেখতেই পাচ্ছি যে বিগত শাসনামলের $113 বিলিয়ন যে ঋণ, বৈদেশিক ঋণ, সেটি কিন্তু তারা ফেলে গিয়েছে। $6 বিলিয়ন শুধু আসলে প্রতি বছর সেখানে পরিশোধ করতে হবে। অর্থনীতির ক্ষতর কথা বলা হচ্ছে। আমরা যদি ধরি যে বিগত শাসন আমলের যে অবকাঠামোগত উন্নয়নের নামে যে লুটপাট হয়েছিল, আমরা যে অতিরঞ্জিত করে 30-40% ব্যয় বাড়িয়ে, যেটা পদ্মা সেতুর কথা বলি, রূপপুর পারমাণবিক কেন্দ্রের কথা বলি, কর্ণফুলী টানেলের কথা বলি, ছোটো বড়ো প্রত্যেকটি জায়গায় কিন্তু এ ধরনের ক্ষতর একটা অবস্থা ছিল। সে অবস্থায় এই বিএনপি তাদের যদি সদিচ্ছা থাকেও, সেই সদিচ্ছা থাকলেও তারা কতখানি ঘুরে দাঁড়িয়ে জনগণের স্বস্তি দিতে পারবে? সামনে বাজেট, কোরবানির ঈদ, এর পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে বিরোধী দলের যে আন্দোলনের কর্মসূচি তারা কিন্তু একের পর এক ঘোষণা করে যাচ্ছে। আপনার বিশ্লেষণ? অনেক ধন্যবাদ কিরণ ভাই এবং আমার সহ আলোচক জনাব ফজলে হুদা বাবুল, মাননীয় সংসদ সদস্য। ধরেন এই সরকার যখন নিল ক্ষমতা নেওয়া শব্দটা আসলে অনেকে আজকাল এইভাবে বলতে চায় না, কিন্তু মোদ্দা কথা সেটাই, ক্ষমতায় তারা নেয়, কিন্তু মূলত সবাই বলতে চায় দায়িত্ব নিয়েছে। দায়িত্বের এবং ক্ষমতা প্রাপ্ত হয়েই তো দায়িত্বটা নেয়, এবং এই দায়িত্ব এবং ক্ষমতার ভারসাম্যটা সবসময় জারি রাখাটা খুব জরুরি। তো 3টা বড় চ্যালেঞ্জ। একটা, প্রথম আপনি অলরেডি বলেছেন যে অর্থনীতি হচ্ছে মূল চ্যালেঞ্জ, এবং মানুষের কাছে, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে দিনের শেষে দ্রব্যমূল্য এবং তার জীবনের স্বস্তিটাই একটা প্রধান প্রশ্ন হয়ে দাঁড়ায়। আর অফকোর্স এই যে একটা বিরাট প্রশাসনিক যন্ত্র, যেটাকে একটা বিকল হয়ে গেছে বা অতি নির্ভরতায় এটা একটা ফ্রাঙ্কেনস্টাইন হয়েছিল, পুলিশ বাহিনী বলেন, অন্যান্য বাহিনী বলেন, এবং ইভেন প্রশাসনের যে মূল, যাদেরকে আমরা সিভিল সার্ভিস বলি, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বলেন, অন্যান্য ক্যাডার বলেন, একটা বিরাট, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি কীরকম একটা অস্থিরতা, একটা অরাজকতা ইত্যাদি হইতো। সেখান থেকে এটাকে ডিসিপ্লিন করা এবং একটা সুস্থ পরিবেশ তৈরি করা, সেটাও একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি। আরেকটা তো যেটা হঠাৎ করে হয়েছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে বৈশ্বিক জ্বালানি সংকট, সেটাও একটা বড় চ্যালেঞ্জ নিয়ে এসছে সরকারের জন্য। তো এই সমস্ত চ্যালেঞ্জকে সামনে নিয়ে তাদের প্রধান এই যে 100 দিনের কর্মসূচি, এইটা আমি মনে করি তাদের প্রধান, সবাই তো হানিমুন স্টেজ বলছে, এবং হানিমুন স্টেজ তো এইটা একটা সুযোগ বটে, কিন্তু তারপরে তো এই সুযোগ আর দিবে না জনগণ, এবং এই সুযোগটা আমি মনে করি বিএনপি যথাযথ কাজে লাগিয়েছে বলে এখনো মনে হচ্ছে। যেমন একটা যেটা প্রথম দিয়ে শুরু করলে সংকট ব্যবস্থাপনা, যে সমস্ত সংকট অর্থনৈতিক খাতে আপনি দেখেন যেরকম একটা ভাবা হয়েছিল যে এরকম একটা ভঙ্গুর অর্থনীতিতে সরকার খুবই একটা মানে পেরিয়ে উঠবে না আসলে, কিন্তু সরকার আসলে সংকটটা মোকাবেলা করেছে, ব্যবস্থাপনা কিন্তু তারা তৈরি করতে পেরেছে, এবং যে সমস্ত আপনার যেটাকে আমরা বলি সেফটি নেট প্রোগ্রামসগুলি, সেইটার মধ্যে একটা আমি মনে করি ইনোভেটিভ কিছু আইডিয়া নিয়ে এসে সেগুলি অলরেডি কার্যকর করার জন্য ব্যবস্থা নিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি যে সেইটার একটা সচল অবস্থা তৈরি হয়েছে দেশব্যাপী, তো সেটা তো গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল সরকারের জন্য, সেইটা ছিল আপনার এই যে আন্তর্জাতিক যে পরিস্থিতিকে সামাল দেওয়া, বিশেষ করে ভারতের সাথে আমাদের সম্পর্ক ইত্যাদিকে একটা সামাল দিয়ে একটু সামনে এগিয়ে যাওয়া। আমি মনে করি 3টা ক্ষেত্রেই আমি দেখেছি সোফার বিএনপি সরকার একটা সম্ভাবনা দেখিয়েছে। এখন মূল টেস্টটা তো তৈরি হবে 100 দিনের পরে, যখন আসলে সত্যিকার অর্থে একটা সরকারকে মানুষ বিভিন্নভাবে বিবেচনা করবে আরও ক্রিটিক্যালি। এখন তো তারা প্রতিশ্রুতির কথা বলছে যে আমরা করব, প্রতিশ্রুতির সাথে সাথে কিছু কাজও দেখিয়েছে ওরা, ফলে মানুষের মধ্যে একটা ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে সরকারকে নিয়ে, এবং একটা রাজনৈতিক আস্থা, যেটা একটা বড় দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। যেরকম একটা অস্থিরতা এবং রাজনৈতিক এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, মব কালচার ইত্যাদি তৈরি হয়েছিল, সেইখান থেকে একটা রাজনৈতিক আস্থা এবং শৃঙ্খলার জায়গায় কিন্তু এসছে। এখন বাজার নিয়ন্ত্রণের যে এবং কর্মসংস্থান, বিনিয়োগ এবং এই যে রাজনৈতিক আস্থা যেটা আমি বললাম, সেইটা
এই প্রত্যেকটা জিনিসে সরকারকে আসলে এখন পারফর্ম করে দেখাতে হবে। মানে এখন আর মানে একটা একটা বিরাট একটা আশাবাদ ব্যক্ত না করে এখন সত্যিকার অর্থে বাস্তবধর্মী পদক্ষেপে সরকারকে এগিয়ে যেতে হবে। যেমন ধরা যাক, এই যে সামনে আপনি বললেন অলরেডি যে ঈদ আসছে সামনে, এখন কোরবানির ঈদ কিন্তু শুধুমাত্র একটা আনন্দ উৎসব নয়, এখানে অনেক কিছু জড়িত আছে। তো বাণিজ্য জড়িত আছে, পশু আমদানি রফতানি জড়িত আছে, সেখানে আপনার পরিবহন ব্যবস্থা জড়িত আছে, মানুষের নিরাপদে ঘর বাড়িতে ফেরা এবং কাজে যোগ দেওয়ার বিষয় জড়িত আছে। তো সেইটাও একটা সরকারের জন্য আমি মনে করি একটা চ্যালেঞ্জ। এবং এই এখন দেখার বিষয় হচ্ছে সরকার এই বিষয়গুলিকে কি করে আপনার একটা দক্ষতার সাথে পালন করছে। আমাদের মাননীয় এমপি মহোদয় বলেছে যে আগে পরে দেখা যাচ্ছে যে বিরোধী দলে যেমন হোক সরকার পরিচালনায় বিএনপি একটা কি বলা যায় দক্ষতার পরিচয় দিয়েছে, সেইটা এখন প্রমাণ করার সময় আসছে এবার, কারণ এবার চ্যালেঞ্জ বেশি কিন্তু অনেক আগের তুলনায়। এবং বিশেষ করে এই যে সব কিছু তো আর মানুষের হাতে থাকে না, আন্তর্জাতিক রাজনীতি তো আর আপনার আমার হাতে থাকে না, সেটা তো আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রিত হয়। এবং আপনারা দেখেছেন যে মধ্যপ্রাচ্যে হঠাৎ করে এই ক্রাইসিসটা তৈরি হওয়ার কারণে এখন এই যে তেলের ভারসাম্য ইত্যাদি এবং বিদ্যুতের যেই আপনার ব্যবস্থাপনা, সেগুলির মধ্যে একটা সংকট তৈরি হয়েছে। তো সেই সংকট থেকে আস্থায় উত্তরণ আমি মনে করি যে এই যে যদি এক কথায় বলতে হয় তাহলে এই যে সমস্ত কমেন্টস বিরোধী দলের নেতা নেতৃবৃন্দ করছেন, সেই কমেন্টগুলিকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে যে এই সংকট থেকে একটা আস্থায় উত্তরণের পথটা ঠিকমতো মানুষকে একটা বিশ্বাসযোগ্যভাবে তৈরি করে দেয়া, এবং মানুষ বিশ্বাস করতে শুরু করবে যে একটা রাজনৈতিক আস্থা তৈরি হবে। এবং আরেকটা আমি এই পর্যায়ে শেষ পয়েন্টটা হচ্ছে যে শুধুমাত্র মানে একটা কেন্দ্রে বা মন্ত্রী পর্যায়ে বা আপনার ধরেন শহর কেন্দ্রিক যে ব্যবস্থাপনা, সেইটা ছাড়াও এই যে স্থানীয় সরকারের যে ব্যবস্থাপনা, আপনি দেখছেন যে গত কয়েকটা মানে বিরাট রেজিম এবং তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকার প্রশাসন কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। এবং সেখানে আপনার এক ধরনের এই যে ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে জেলা পরিষদে যদিও প্রশাসক দেওয়া হয়েছে, কিন্তু আপনি সেটাকে আরও প্রোঅ্যাক্টিভ করা এবং সরকারের সমস্ত কর্মসূচিকে এই স্থানীয় সরকার এবং আপনার যে আমলাতন্ত্র, সেইটার একটা সম্মিলিত একটা শৃঙ্খলার মাধ্যমে সেগুলিকে বাস্তবায়ন করা, সেটাও সরকারের জন্য আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ। এবং সেগুলি যদি সব কিছুর একটা মানে একটা ডিসিপ্লিন ওয়েতে একটা রোড ম্যাপের মধ্যে দিয়ে যায়, তবে আমি মনে করি যে বিএনপির প্রতি মানুষের আস্থা আরও বাড়বে এবং বিরোধী দলের নেতৃবৃন্দ যাই বলুক না কেন, সেইটা শেষ পর্যন্ত আর ধোপে টিকবে না। জি, এখানে একটা বিষয় প্রসঙ্গত উল্লেখ করে বিরতি যেতে চাই। অতিথি হিসেবে আপনারাই কথা বলছেন, মাননীয় সংসদ সদস্য আছেন। আমরা সংসদের শেষ দিনের যে সমাপনী ভাষণ মাননীয় প্রধানমন্ত্রী ওয়াইন্ড আপ সেশনে যেটা কথা বলেছেন এবং বিরোধী দলের মতো কথা বলেছেন, দুজনেই কিন্তু এই সংসদকে সরকারকে তারা কিন্তু বিরোধী দলকে ব্যর্থ দিতে চায় না। এটি কিন্তু এটা সঠিক, সেটি হচ্ছে যদি এই সরকারকে ব্যর্থ করা হয়, এই সরকার ব্যর্থ করার চেষ্টা করে, তো রাষ্ট্র ব্যর্থ হবে, আপনি সবাই ব্যর্থ হব। সে কারণে সামনে কিন্তু অনেক চ্যালেঞ্জ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হওয়ার কারণের জন্য দ্রব্যমূল্যের দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে, মূল্যস্ফীতি দেখা দিতে পারে বা দেখা দিচ্ছে, অলরেডি দেখা দিচ্ছে। আবার বিদ্যুতের দামও না বাড়ানো ছাড়া কতক্ষণ ভর্তুকি দেওয়া যাবে, সব মিলিয়ে কিন্তু সরকারের জন্য অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। আমরা যে প্রশ্নটি করেছিলাম সেটি আবারও আমরা ফিরবো আপনার সাথে কথা বলবার জন্য। এত চ্যালেঞ্জের মধ্যে এই সরকারকে ঘুরে দাঁড়াবার সক্ষমতা তৈরি করতে করণীয় কী কী হতে পারে, এবং তাদের সততা, ন্যায় নিষ্ঠা, দুর্নীতি বন্ধ করা, অতিরঞ্জিত প্রজেক্ট তারা না নেওয়া, এই সব কিছুই কিন্তু আমরা আলোচনার মধ্যে রাখবো। প্রিয় দর্শক, আমরা ইসমানী মির্জা শুভরাত্রিতে একটা প্রথম বিরতি নিচ্ছি। একটু জানিয়ে রাখি, আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জাতীয় বিতার্কিক এবং লিডিং ডিবেটার, নওগাঁ 3 আসনের সংসদ সদস্য জনাব ফজলুল হুদা বাবুল এমপি রয়েছেন আমাদের সাথে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AK মাজহারুল ইসলাম। আমরা আবারও সরকারের যে 90 দিন, সেই 90 দিন অতিবাহিত করার এই সময়কার নানা বিশ্লেষণ নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে প্রথম বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, ইসমানী মির্জা শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। কথা বলছিলাম সরকারের 3 মাস নিয়ে। অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোর বিতার্কিক, নওগাঁ 3 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ফজলুল হুদা বাবুল মহোদয় রয়েছেন আমাদের সাথে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AK মাজহারুল ইসলাম। আমি বিরতির আগেই ডক্টর মাজহারুল ইসলামকে আরও কয়েকটা প্রসঙ্গ তুলেই কিন্তু আমি আলোচনাটা শেষ করেছিলাম। বলছিলাম যে বিএনপির চেষ্টা শত থাকুক না কেন, আপনার যখন সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা যখন হয়, তখন কিন্তু ডাক্তার, বড় ডাক্তার হলেও কিন্তু মাউন্ট এলিজাবেথের ডাক্তার বলি বা চেন্নাইয়ের ডাক্তার বলি, সেখানে কিন্তু চিকিৎসায় অনেক সময় ফেল করে। তারপরেও বিএনপি, তার দল, আপনাদের নেতৃবৃন্দ, MP সাহেব, মন্ত্রী সাহেব, তারা সততা, ন্যায় নিষ্ঠা
এবং দুর্নীতিকে যদি লাগাম টেনে ধরতে পারে, তাহলে হয়তো আমরা আশা করি যে যে আওয়ামী লীগের ফেলে যাওয়া যে ক্ষত, সেই ক্ষতকে দূর করে বাংলাদেশের মানুষের মধ্যে স্বস্তি শান্তি ফিরিয়ে আনা যাবে, সেটি আমরা প্রত্যাশা করতে চাই। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে এখনও কিন্তু একটা বিষয় অমীমাংসিত জায়গার মধ্যে তারা বলবার চেষ্টা করছে। তারা বলছেন জুলাই সনদ এবং তারা যেটা গণভোট নিয়ে যে কথাটি, সে কথাটা কিন্তু তারা বারবার বলবার চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে তারা সংসদ এবং রাজপথে দুই জায়গায় থাকবেন। আপনি বলছিলেন যে এই 3 মাসের মধ্যে জেলাভিত্তিক কোথাও কিন্তু কোনো সমাবেশ বা সম্মেলনের এরশাদ আমলও ঘটেনি, হাসিনার আমলও ঘটেনি, সেটি ঘটেনি, কিন্তু বিএনপির আমলে করছে। তো সেই জায়গাটার জুলাই সনদ এবং গণভোট ইস্যুর নিষ্পত্তির বিষয়টাকে জামাতের বক্তব্য এবং আপনাদের দলের অবস্থানটাকে কীভাবে দেখছেন? ধন্যবাদ। তার আগে আমি প্রফেসর মাজহারুল ইসলামের একটা কথা বলি। উনি কয়েকটা কথা বলেছেন, যেমন অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাপনা। আপনি জানেন, সবাই জানে যে বিদ্যুতের কি অবস্থা সারা পৃথিবীতে, এবং বাংলাদেশে আমার মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরভাবে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হয়েছে। যেইটা লাইন আপনারা দেখেছেন, ইন্টারেস্টিং বিষয়, বিদ্যুৎ নিয়ে যে সংসদীয় কমিটিটা করা হলো, এটা সাধারণত আপনি অধ্যাপক মানুষ অবশ্যই ভালো জানেন, আমরা তো মাঠে থাকি, গ্রামে গঞ্জে চলি ফিরি, এমনকি একটা নিউজ পেপারও এখন পুরো পড়তে পারি না। তো আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই, এটা একটা সাদা চোখে প্রমাণ। তো একটা সংসদে আপনি যদি 212 ভার্সেস 68 বলেন, তাহলে প্রপোর্শনাটলি তারা কয়েকজন পায় একটা 10 সদস্য কমিটিতে? তারা পাবে বড় জোট 2 জন, 3 জন, 4 জন। আমরা তাদেরকে সমান সমান দিলাম। পরের দিন হাওয়া, কি হাওয়া? লাইন হাওয়া, একটা লাইনও নাই কোথাও। জাস্ট পরের দিন মর্নিং, ইন দ্য নেক্সট ডে মর্নিং there is no line. Then how you will define? কোথায় লাইন নেই? পেট্রোল পাম্পে। আচ্ছা, জি, লাইন হাওয়া হয়ে গেল। এই যে তাদের যে রাজনীতি, এটা কিন্তু ধরা খেয়েছে। মানুষের মধ্যে যে হতাশা ছিল, সে হতাশা মানুষ শেষ করে ফেলেছে। দ্বিতীয় কথা দেখেন, আমরা কি এমন আলাদা করেছি, শুধু একটা কমিটি করে ওনাদেরকে ইকুয়াল পার্ট দিয়েছি। নেক্সট ডে মর্নিং, আরে ভাই এটা বললেই হতো। এত মিডিয়া, এত মানুষ, এত মানে আতঙ্ক, অনেক মানুষ আতঙ্কেও কিন্তু ট্যাঙ্কি ফুল করে নিয়ে ঘুরেছে। সো এই যে দাম তো একটু বাড়িয়েছেন অল্প একটু। হ্যাঁ, দাম তো এখন তো এখানে তো পেট্রোল দেখুন, ওই শেখ হাসিনার সময় কিন্তু ও প্রফিটে ছিল, তারপরেও বাড়িয়েছে। কিন্তু এখন যে গ্লোবাল সিচুয়েশন, আমি বলছি যে হ্যাঁ, এটার জন্য আমরা অবশ্যই আমরা রিনিউয়েবল এনার্জির দিকে নজর দিচ্ছি, আমরা আপনার কি বলে সোলার এনার্জির দিকে যাচ্ছি, বায়ো গ্যাস প্ল্যান্টের দিকে যাচ্ছি, আমরা অনেক অল্টারনেটিভ সোর্সগুলো আমরা এক্সপ্লোর করতেছি। কিন্তু এইরকম অবস্থায় কিন্তু মানে আমরা জনগণের জন্য ব্যবস্থাটা করেছি। এক, 2 নম্বর হচ্ছে আপনি যে আরেকটা কথা বললেন, চ্যালেঞ্জ বেশি। অবশ্যই চ্যালেঞ্জ বেশি, এবং বিএনপি চ্যালেঞ্জ নিয়ে অভ্যস্ত, এবং ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওই লন্ডনে 17 বছর বসে গুপ্ত কোনো রাজনীতি করেননি। উনি প্রকাশ্যে এবং গ্রাম থেকে, উপজেলা নয়, উনি ইউনিয়ন নয়, উনি একটা ইউনিয়ন পরিষদের মেম্বারকেও উনি ডেকে কথা বলেছেন। উনি একটা মানে উপজেলার একটা অঙ্গ সংগঠনের, সহযোগী সংগঠনের প্রতিনিধিকে ডেকে উনি কথা বলেছেন। হি হ্যাজ গিভেন এ ডিটেইল ডিজাইন হাউ দ্য পলিটিক্স উইল রান, হাউ দ্য কান্ট্রি উইল রান, অ্যান্ড হি হ্যাজ বিন গিভেন আস দ্য ট্রেনিং সিন্স লাস্ট 17 years. সো দ্যাটস ওয়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ বলি, জামাত কিন্তু ইনশাল্লাহ বলে না, ওনারা বলেই ফেলে যে ওনারাও ক্ষমতায় যাবে। আল্লাহ জানে এটা কোন ধরনের ইসলাম। তো সেইখানে আমরা বলি ইনশাআল্লাহ উই হ্যাভ এ ট্রেন্ড ফোর্স, এবং আমাদের ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দীর্ঘ 17 বছরের যারা রাজনৈতিকভাবে কাজ করেছে, যারা দেশের জন্য কাজ করার জন্য যারা প্রস্তুত। আপনি স্থানীয় প্রশাসনের কথা বলেছেন, আমাদের বিএনপিতে এমন আছে এক একটা উপজেলায়, এক একটা ইউনিয়ন পরিষদে 10 জন 12 জন করে বিএনপি পন্থী ক্যান্ডিডেট। হ্যাঁ, দিস উইল বি এ চ্যালেঞ্জ। এবারও হয়েছে, আমার এখানেও বিএনপি পন্থী একজনের ছিল, কিন্তু আমরা তো পাশ করেছি। কিন্তু জনগণ চিনে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জনগণ চিনে ম্যাডাম খালেদা জিয়া, এবং জনগণ এখন তারেক রহমানকে চিনে, এবং
মার্কাকে চিনে, কারণ উই আর প্রুভেন একটা পার্টি, এবং সে কারণে আমার মনে হয় না যে এইটা খুব কঠিন হবে। যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে প্রশাসনের মধ্যে ট্রান্সপারেন্সি নিয়ে আসা, জবাবদিহিতা নিয়ে আসা, এবং জনগণের সেবক হয়ে প্রশাসন কিভাবে কাজ করবে সেইটাতে কনভার্ট করা। এটা কিছুটা চ্যালেঞ্জ আছে, এটার সাথে আমি একমত। আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ ভাইয়ের কথাই যদি আসি, জুলাই সনদ নিয়ে, এটা নিয়ে এত ডিবেট হয়ে গেছে, এত টকশো করেছি, তবে খুব সিম্পলি যদি, খুব শর্টে যদি বলি, জুলাই সনদ 8 মাস যাবৎ সকল না, ডক্টর ইউনূস যেসব রাজনৈতিক দলকে মনে করেছেন তাদেরকে নিয়ে 8 মাস ধরে বিদেশ থেকে বিদেশিদের হায়ার করে, প্রফেসর আলী রিয়াজ তো দেশি না, বিদেশি, গায়ের চামড়া আমাদের মতো, কথা বাংলায় বলেন কিন্তু নাগরিকত্ব আমেরিকান, তাদেরকে নিয়ে এসে 8 মাস যাবৎ আলোচনার পর বিএনপি যেটা স্বাক্ষর করেছে, এবং যেভাবে জুলাই সনদ প্রফেসর ডক্টর ইউনূসের ইন্টারিম সরকার পাবলিশ করেছে, আমরা এইটার অক্ষরে অক্ষরে পালন করব। নাম্বার 1, এখানে কোনো বাট কিন্তু অথবার অবকাশ নাই। এবং আমরা কি করব, আমরা নির্বাচনী ইস্তেহারে বলেছি, আমরা 31 দফায় বলেছি, ম্যাডাম খালেদা জিয়ার ভিশন 2030-তে আমরা বলেছি, সর্বশেষ জুলাই সনদে আমরা বলেছি। আর গণভোটের যে কথাটা, যেটা নিয়ে বিতর্ক, কিরণ ভাই আপনি যদি জুলাই সনদের ধারাগুলো দেখেন, কোনো জায়গায় লেখা নাই। এবং বিষয়টা কি জানেন, যে আমরা এখানে আজকে টক শো করব, এটা একটা আমাদের অবজেক্টিভ, দ্যাট উই উইল ডু দ্য টক শো। How we'll do the talk show, there's a process, right? So আমরা জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করব, অফকোর্স। কিভাবে করব? সংবিধান সংশোধন করে, দ্যাটস এ প্রসেস। সো এই প্রসেস অ্যান্ড দ্য অবজেক্টিভ, এই দুটাকে যদি এক করে ফেলে, এখানে আমার করার কিছু নাই। তারা সবাই অভিজ্ঞ, ও আমার মনে হয় যে উনি একজন ডাক্তার মানুষও, ডক্টর তো না, মেডিকেল ডক্টর। কারণ আমি সন্দেহে থাকি ভাই অনেক কিছু নিয়ে, সন্দেহ থাকি। কারণ ওই যে বাংলাদেশ জামাতে ইসলাম, আবার জামাতে ইসলাম কোমা বাংলাদেশ, আবার কি সৎলোকের শাসন চাই, কি আইনের, কি আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। গত 8-10 বছর এটা নাই, শরিয়া আইন হাওয়া হয়ে গেছে। তো এই যে জিনিসগুলো, এইগুলা নিয়ে আমি কথা বলতে চাই না। তো গণভোট নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে কি, গণভোট একটা আদেশ দিয়েছে, বৈধ অবৈধ আমরা ওকে, ইটস ফাইন। উনি অধ্যাদেশ না দিয়ে আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট। কি জন্য দিয়েছেন এটাও আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার বলেছেন যে কেন দিয়েছেন। উনি প্রেসারে পড়ে দিয়েছেন, বোঝেন অবস্থা বেচারার। তো প্রেসারে পড়ে হলেও একটা আদেশ দিয়েছেন। এটা মানে আইন শুদ্ধ হোক বা আইন সিদ্ধ নাই হোক, করেছেন। কেন করেছেন? এটা করার একটা উদ্দেশ্য ছিল যে জুলাই সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, এটার উপর একটা বৈধতা আসবে। তো জনগণ ভোট দিয়েছে, আমিও ভোট দিয়েছি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক কিরণ ভাই, আমি তো মানে শিক্ষিত মানুষ কিনা জানি না, সার্টিফিকেট আছে তো মাস্টার্স পাস। তো এইখানে আমি যখন ধারা 1, 2, 3 পড়লাম, কিছুই বুঝলাম না। ক খ গয়ে কিছু বুঝিনি। এত কঠিন, এত জটিল ভাষা একজন সাধারণ নাগরিকের পক্ষে এটা বোধগম্য নয়, আমার পক্ষেই হয়নি। কিন্তু আমার নেতা তো বলেছে হাতে ভোট দিতে হবে। আই ওয়াজ ফাইন্ডিং আউট দ্য লজিক, দ্য ঘ নাম্বার শোয়িং দ্যাট কোন দল যদি তাদের নির্বাচনী ইস্তেহারে যেটা দিবে সেই অনুযায়ী তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমি ও আই গট ইট, আই গট দ্য পয়েন্ট, ওয়াই শুড আই গো ফর হ্যাঁ, ভোটেড ফর হ্যাঁ। তো হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এরপর আর আপনার কি গণভোটও হয়ে গেছে, তার মানে কি এখন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে? এর মাঝে ওনারা কি কাহিনী বলে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে, হ্যাঁ রাজনৈতিক কর্মী বটে, আমি এখনো বুঝিনি। প্রফেসর স্যার আছেন, উনি যদি বুঝিয়ে দিতে পারেন আমি হয়তো বুঝবো। আর একটা কথা বলি, একটা আদেশ দিয়েছে, আদেশের প্রতিফলন হয়ে গেছে। আবার এই আদেশটা কি করবে?
আবার একটা গণভোট হবে, ডেলি ডেলি গণভোট হবে নাকি? এই যে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা কোনোদিনও এ দেশের, শোনেন কথার পৃষ্ঠে কথা আসে, একটা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বলি এখন একটা কথা, আরে ভাই মুক্তিযুদ্ধ জাদুঘরের চেয়েও তো 3 গুণ জাদুঘর আপনি করছেন। আমি নিজে তো জুলাই যোদ্ধা, রাজপথের সৈনিক আমরা, এটা মুখের গল্প না। ওই সময়ে মিডিয়ায় যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে আমি ফজলে হুদা বলেছি, তাদেরকে যেভাবে অ্যাড্রেস করেছি, আমি এই দেখিনি সাধারণত ওই সময়। এবং ওই 3 তারিখ বলেন 4 তারিখ বলেন, আমি রাস্তার মানুষ, এটা আমার না, এটা মিডিয়ার তথ্য দিচ্ছি আপনাকে। কিন্তু মজার বিষয় কি জানেন, এই যে জুলাই জাদুঘরে নিয়োগ হয়েছে রাতের বেলা, নিয়োগ আগে হয় পরে পরীক্ষা হয়, যে তছনছ গত 18 বছরে এই 11 দল জোটের লোকজন করেছে, এটাও রিপেয়ার করতে দেশে সময় লাগবে। আমি আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শক শ্রোতা এবং জনগণকে একটি কথা বলতে চাই, যে একটা মিস ইনফরমেশন জাতির কাছে আছে, দেয়া হয়, সেটাকে সরকার 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 স্যারও বলছেন, এটা দায়িত্ব বলেন আর যাই বলেন, এটা ক্ষমতা, কিন্তু সরকার ডাজন্ট মিন দ্যাট অনলি গভর্নমেন্ট পার্টি, ইট ইনক্লুডস দ্য। সো আমরা যদি ফেল করি, তাহলে এই যারা মানে গণভোট করছেন, তারা কি ফেলার হবেন না নাকি? তারাও তো ফেলার হবেন। তো তাদেরও তো এ দেশের প্রতি কমিটমেন্ট থাকা উচিত। আমরা দেখেছি তারা হয়তো চেষ্টা করছেন, হয়তো অ্যাডজাস্ট করতে পারছেন না, তারা ইদানিং শহীদ মিনারেও যান, তারা এখন স্মৃতিসৌধেও যান, তারা এখন মুক্তিযুদ্ধের শহীদদের জন্য পান। আমরাও চাই দেশটা ভালো হোক। সো কিন্তু জনগণকে বিভ্রান্ত করার মতো যদি কোনো কথা বলে, তখন একদিন বাংলাদেশি ছিলাম রে মনে পড়া যায়। কাজেই আমরা 71 মনে করে দিতে চাই না তাদেরকে, আমরা দেশটা সামনের দিকে নিয়ে যেতে চাই, আমরা দেশটা সবাই মিলে গঠন করতে চাই, এবং বিরোধী দলের ভূমিকা এখানে বেশি হওয়া উচিত। তারা ছায়া সরকার অনেক জ্ঞানের কথা বললেন, ছায়া সরকারের ভূমিকা তো দেখছি না। তারা তো এই মুহূর্তে বাজেট কি হবে সেটা নিয়ে আমাদেরকে একটা প্রপোজাল দিবেন, তারা তো এই সময় সেটা নিয়ে সেমিনার করবেন যে সরকারের এটা করা উচিত, ওটা করা উচিত। তারা রাস্তায় যেয়ে এই বর্ষার সময় তারা যদি এতগুলো লোক মিলে সমাবেশ না করে মানুষজনকে ধানও কেটে দিত, আমার মনে হয় দেশের সাধারণ কৃষকরা উপকৃত হতো। কাজেই আমরা দেশ গড়ার কথা বলছি, আমরা 5 কোটি বৃক্ষরোপণ করার শুধু বৃক্ষরোপণের জন্য না, এদেশের পরিবেশ ভারসাম্য একটা বড় বিষয়, সেটার কথা বলছি। আমরা খাল খনন মানে শুধু ওই খালে পানি থাকবে, পানি দিয়ে রবি শস্য হবে, সেটা শুধু না, আমরা জীববৈচিত্র্য এখানে সংমিশ্রণ করছি। আমরা যে পদ্মা ব্যারেজ করছি, ভারতের চোখে চোখ রেখে করছি আমরা পদ্মা ব্যারেজ, এবং সেই পদ্মা ব্যারেজ আজকে ইসামতি বলেন, ভাগীরথী বলেন, পুরো ওই আপনার এই বেলটাকে মানে দক্ষিণ পশ্চিমাঞ্চলটাকে এত একটা জীববৈচিত্র্য নিয়ে আসবে, মরা নদীগুলো পানি পাবে, আমরা বিদ্যুৎ উৎপাদন করব, আমাদের নদীর নাব্যতা থাকবে, আমরা দেশি মাছ পাবো। এই যে আমাদের প্রকল্পগুলো নিয়ে ওনারা, হ্যাঁ এখানে যদি কোনো দুর্নীতি থাকে, দ্য মাস্ট কাম আউট। জি, সেটা সময়ের অপেক্ষা থাকতে হবে, কোনো দুর্নীতি আছে কিনা আমরা জনগণ সেটাই দেখব। যেহেতু এখানে এই ভারতের প্রসঙ্গে এসছে, এবং এই প্রসঙ্গে কিন্তু আমি প্রফেসর মাজার আপনার কাছে আর জুলাই সনদ বা আলোচনা না গিয়ে আমি যদি বলি যে এখন বিজেপির যে অজুহাত ছিল, একটা সময় বলা হতো যে কেন্দ্রীয় সরকারের সাথে যে পশ্চিমবঙ্গ যে সরকার, সেই সরকারের একটা সিদ্ধান্তহীনতার কারণের জন্য আমরা আমাদের যে তিস্তা চুক্তি বা পানি, সেগুলো নিয়ে আমরা একটা বৈষম্যের মধ্যে ছিলাম। এখন তো শুভেন্দু অধিকারী বিজেপিতে এবং কেন্দ্রীয় সরকারও বিজেপিতে রয়েছে। আমরা দেখেছি যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সরকারের পক্ষ থেকে কিন্তু নির্বাচিত সরকারের সাথে কাজ করার কথা বলেছে। ইভেন ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট যে মরহুমা বেগম খালেদা জিয়ার যে অন্ত্যেষ্টিক্রিয়া জানাজা, সেখানে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কন্ডোলেন্স দিয়েছেন, এবং তারেক রহমানের কাছে সেটি পৌঁছে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে আমরা এই তিস্তা চুক্তি এবং গঙ্গা চুক্তি আমরা যেটা একদম সারা জীবনের জন্য করবো, যেটা চুক্তি তো সেটাই হবার কথা, সেই অবস্থায় কি আমরা যেতে পারবো কিনা? চোখে চোখ রেখে কথা বলেছেন মাননীয় সংসদ সদস্য, আপনার বিশ্লেষণ যদি করেন। ধন্যবাদ কারণ ভাই,
এইটা বাংলাদেশের জন্য খুবই সেন্সিটিভ। সবসময় ভারত বাংলাদেশ ইস্যুটা দুইটা ইস্যু। একটা, এটা সবসময় যুক্তি এবং বাণিজ্য ইত্যাদি দিয়ে লোকে দেখে না, এটা আবেগ দিয়েও দেখে। এটা হচ্ছে একটা এইখানে বিরাট একটা বিষয়। এবং সবসময় একটা ওদের যখন ভোট হয় কলকাতাতে, আসামে, সমস্ত জায়গায়, তখন একটা বাংলাদেশ কার্ড সবসময় ব্যবহার করা হয়, তাই না? এবং এখানে এই যে পুশ ইন পুশ আউট ফ্যাক্টর, এগুলি সবসময় একটা ব্যবহার করা হয়। এটা হয় একটা এরকম একটা মানে বিরাট মানে সীমারেখার দেশের সাথে ছোট সীমারেখার দেশের যেটা হয়, ইউএসএ মেক্সিকোতে হয়েছে, প্রতিটা বড় দেশের সাথে যে ছোট দেশগুলি থাকে, মানে আমি ইন টার্মস অফ জিওগ্রাফিক্যাল লোকালিটির কথা বলছি, তো সেইখানে একটা এরকম টেনশন থাকে। আমাদের দেশে এটা অনেক বেশি, কারণ হচ্ছে যে ওরা এই যে দেখেন, শুভেন্দু অধিকারীর বিষয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো আশাবাদ নাই। এই ব্যক্তিকে পছন্দ করার মতো কোনো কারণ দেখছি না, কারণ তার যে আপনার কথাবার্তা, তার বাংলাদেশ নিয়ে তার যে আস্ফালন, যদিও আমরা জানি যে মানে মানে বার্কিং ডগ সেলডম বাইট একটা কথা আছে আর কি, মানে বেশি চিৎকার চেঁচামেচি যেরকম যত গর্জে তত তো আর সবসময় বর্ষে না, আমরা সেটাই আশা করি আর কি। কিন্তু উনি তো এসেই প্রথমে এই যে বেড়া দেওয়ার যে সমস্ত শুরু করেছেন, এবং সেখানে বাংলাদেশদেরকে আপনার পুশ আউট করে দেওয়ার জন্য, এবং ওদেরকেই আপনি দেখেছেন যে ইলেকটোরিয়াল সমস্ত প্রসেস থেকে তাদেরকে কী করে করে বাদ দিয়ে একটা ইঞ্জিনিয়ারিং করে উনি জিতেছেন বলে এইটাই বিশ্বাসযোগ্য হয় আসলে। এখন এখন ওনার কাছ থেকে খুব বেশি আশা করা যায় না। একটা যেটা হয়েছে যে ভারতের ক্ষেত্রে আপনি দেখবেন যে তারা আবেগের পাশাপাশি বাস্তবতাটাকে অনেক গুরুত্ব দেয়, যে কারণে তারা বিএনপি সরকারের সাথে একটা ধরেন বাস্তবসম্মত এক ধরনের সম্পর্কের মধ্য দিয়ে আসবেন বলে এক ধরনের আশাবাদ ব্যক্ত হয়েছে, এবং তাদের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা একটা বাস্তববাদী পররাষ্ট্রনীতির দিকে যাচ্ছেন। এবং সেইখানেই আসার জায়গাটা, যে আমাদের যে তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ, এবং আমাদের আগের যে ফারাক্কা চুক্তি, এই আমাদের তো তাদের সাথে বড় টেনশনটা ওইটাই, পানি নিয়ে। এবং পানি যে ন্যায্য হিস্সাটা, যেটা আমাদের একটা অধিকার, যেটা নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি, সমস্ত জায়গায় যেতে পারি, কিন্তু মোদ্দা কথা হচ্ছে তারা তো গায়ের জোরে একটা বিগ ব্রাদারশিপ দেখিয়ে আসছে সবসময়, এবং সবসময় তাদেরকে তোষণ করার কারণে গত বিরাট একটা রেজিমে আমরা দেখছি যে তারা তো যাচ্ছে তাই করেছে, এবং তো আমাদেরকে কোনো ধরনের কোনো কিছুকে আমলে দেয় নাই। কিন্তু এখন আমরা মনে করি যে একটা সময় এসছে যখন আমরা নেক টু নেক কাজ করতে পারি, এবং তারা আমরা দেখছি যে তাদের একটা বাস্তববাদী পররাষ্ট্রনীতির দিকে তারা যাচ্ছে ভারত। এবং তবে শুভেন্দু অধিকারী জিতে গেলে বাংলাদেশের খুব একটা লাভ হবে সেটা আমি খুব বেশি মনে করতে পারছি না আসলে। যা আমাদের করতে হবে, আমাদের খুব একেবারে হার্ডকোর প্র্যাকটিক্যাল ডিপ্লোমেসি দিয়ে অর্জন করতে হবে ভারতের সাথে, এবং সেইটার একটা সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে বলে আমি মনে করি। এই সরকার কোনো নতজানু নীতি এখনও নিচ্ছে না। আমি মনে করি যে নতজানু পররাষ্ট্রনীতির মধ্যে এত বছর ধরে ছিল, সেখান থেকে বেরিয়ে আসারই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। তবে মোদ্দা কথা হচ্ছে যে যতদিন না পর্যন্ত এই যে ধরেন সীমান্তে যে জিনিসগুলি করে না ওরা, সেইটা করে কিন্তু তারা বাংলাদেশ ভারতের আস্থার সংকটটা আরও বাড়িয়ে দেয়। এবং এখানে এক ধরনের মানে যদি একটা আপনি কাউকে বিশ্বাস করতে না পারেন, কাউকে যদি আপনার সবসময় এই যে একটা বেশি বেশি প্রতিরক্ষা কার্ড খেলে একটা সিকিউরিটি ইস্যুকে সবসময় সামনে নিয়ে এসে, এগুলি কিন্তু ক্ষতি হয় আরও। আপনি যখন কাউকে বিশ্বাস করেন তখন কিন্তু এত বেড়া লাগে না, এত কাঁটাতার লাগে না, এত কিছু লাগে না। আপনার বিশ্বাস বা আস্থার জায়গাটাই মানে মূল বিষয় এখানে। কিন্তু সেটা তো আমরা দেখছি যে বারবার আমরা হোঁচট খেয়েছি, এবং আমরা তাদেরকে একটা বিরাট মহান প্রতিবেশী ভেবে আমরা তো সবসময় প্রতারিত হয়েছি। তো এখন আমাদের যেটা মানে করতে হচ্ছে, এবং বিএনপি সরকারও আমি মনে করি সে ব্যাপারে সচেতন আছে, সেটা হচ্ছে তাদের সাথে আবেগের চেয়েও একটা খুবই শক্তিশালী বাস্তবভিত্তিক পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে যাওয়া, এবং যেখানে আমাদের প্রথম এজেন্ডাই হচ্ছে আমাদের পানির হিস্সাটা আদায় করা, এবং সেটা আমাদের অধিকার। সেটা কিন্তু তারা যে আমাদের কোনো ফেভার করছে তা নয়, কিন্তু আমাদের অধিকারটাই আমাদের আদায় করা। এটা প্রশ্ন করতে, ফেনী নদীর পানি নিয়ে আমাদেরকে সেই সমস্যাটা, তারা ফেনী নদীর থেকে কিন্তু পানি নিচ্ছে বলে একটা, হ্যাঁ আমরা তো তাই শুনেছি, এবং তারা ফেনী নদী থেকে পানি নিচ্ছে, এবং তারা নিজেদের মতো করে পানি, আমাদের কি আমাদের নদীটা তো এটা তো কিছু করার নাই। বা ধরেন গঙ্গোত্রী থেকে এসে ভারতের মধ্য দিয়ে এসছে এখানে, আমরা তো এখন এই নদীকে তো ডিটোর করতে পারবো না, এই নদীতে পথ ঘুরিয়ে আমাদের তো আর কিছু করতে পারবো না আমরা। এটা ভারতের মধ্য দিয়ে এসছে, ফেনী নদীটার পানি কিন্তু আমাদের পানি, সেই পানি তারা ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে। গঙ্গার পানি আমাদেরকে দিচ্ছে না ঠিক মতো, আমাদের তিস্তার পানি আমাদেরকে দিচ্ছে না। তো এই যে এক ধরনের ধরেন, এগুলি আমি খুব মানে একটু মোটা দাগে বলছি আর কি, এখানে অনেক ধরনের আপনার কি বলা যায় ম্যাক্রো ইকোনমিক ডিপ্লোমেসি আছে, অনেক ধরনের স্ট্র্যাটেজিক
পলিসি আছে যেগুলি নিয়ে আমাদের এই যে দুই দেশের মধ্যে আন্তদেশীয় আপনার এই যে নদী এই চুক্তি ইত্যাদির মধ্যে অনেক এক্সপার্টরা যুক্ত আছেন আমাদের বিভিন্ন আমলেই আমরা দেখেছি, কিন্তু দিনের শেষে বটম লাইনটা কি হচ্ছে? বটম লাইনটা হচ্ছে যে আমরা পানি পাচ্ছি না। আমাদের যখন পানি দরকার তখন আমরা পানি পাচ্ছি না, যখন আমাদের পানি দরকার নাই তখন আমাদের ভাসিয়ে বন্যা করে দেওয়া হচ্ছে, তাই না? কিছু জিওগ্রাফিক্যাল যে সমস্ত আছে যেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারছি না, যেমন ধরেন সুনামগঞ্জের যে যে একটা ফ্ল্যাশ ফ্লাড হয় ওখানে অবস্থানগত পাহাড় টিলার কারণে সেটা হচ্ছে, সেটা তো আমরা কিছু করতে পারছি না, কিন্তু যেগুলি আমরা করতে পারছি সেইগুলি তো আমাদের করতে পারা উচিত হবে। এবং সেইটার জন্য ওদের সাথে আমাদের যে ডিপ্লোম্যাটিক যে আমাদের একটা প্র্যাকটিক্যাল এক ধরনের সলিউশন সেগুলির মধ্যে দিয়ে আসতে হবে এবং সেগুলি অনড় থাকতে হবে। এবং আমাদের এই যে নতজানু পররাষ্ট্রনীতি সেইটা কিন্তু আমাদের এই আপনি দেখেন পুরো ট্র্যাজেক্টরিটা আমাদের সবসময় ক্ষতি করেছে আমাদের, এবং সেটা সুযোগ নিয়ে ওরা যে অন্যান্য জিনিস করে, বাণিজ্য ঘাটতি করে, দুনিয়ার লোকজন এখানে পাঠিয়ে আপনার মানে লক্ষ লক্ষ লোক এখানে কাজ করে, কোনো ট্যাক্স দেয় না, কিচ্ছু দেয় না, তাই না? ওরা ইন্ডিয়ার মানে এতটা একটা কলোনি করতে চায় এটাকে, এই সমস্ত ওই সুযোগে এই সমস্ত ওরা করে যখন আমরা নতজানু হয়ে যাই। তো আমি মনে করি যে অফকোর্স আমি মনে করি না যে আবার ইন্ডিয়ার সাথে বিরাট একটা যুদ্ধে নামার তো কিছু নাই এখানে। আমরা আমাদের অধিকারটা চাই, সেইটার ব্যাপারে আমরা নেক টু নেক তাদের সাথে আমরা বসতে চাই, তাদের সাথে আমরা বিশেষ করে পানির ব্যাপারে আমরা তাদের সাথে খুবই বাস্তবসম্মত আমাদের একটা পররাষ্ট্রনীতি আমরা চাই। এবং আমি মনে করি যে বিএনপি এর কাছ থেকে সেইটা একটা বিরাট বড় প্রত্যাশা। এটা শুধু আপনার ধরেন যে নাগরিক সমাজের প্রত্যাশা তা না, সাধারণ মানুষেরও কিন্তু এটাই প্রত্যাশা যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা আমরা নেক টু নেক করতে চাই। আমরা এখানে কোনো ধরনের একেবারে স্মল ব্রাদারশিপ চাই না। আমাদের আয়তনে আমরা ছোট হতে পারি কিন্তু দেশ হিসেবে তো আমরা ছোট নই। আমরা পৃথিবীর নাইন্থ পপুলেট কান্ট্রি, সবরেন জাতি, আমরা সবরেন জাতি, আমাদের বিরাট একটা উজ্জ্বল ইতিহাস আছে, উজ্জ্বল ইতিহাস আছে। সেইখানে আমরা অফকোর্স তারা একটা বড় জায়গা নিয়ে একটা তাদের অর্থনীতিও বড় হতে পারে, কিন্তু তাই বলে তারা একটা সবসময় বিগ ব্রাদারশিপ দেখাবে আর সেটা আমাদের মেনে নিয়ে সারা জীবন ধরে চলতে হবে, সেই নীতিতে আমি মনে করি বিএনপি বিশ্বাস হয়তো করবে না। আমরা সেই আশাবাদী ব্যক্ত করি। নিশ্চয়ই। আমি ট্রানজিশনের আলোচনা আর গেলাম না, সেটাই কিন্তু একটা অমীমাংসিত বিষয় রয়েছে যে আমরা কিভাবে ট্রানজিট দিয়েছি, আমরা কত টাকা বিদ্যুৎ দিয়েছি, আপনার এই যে কুইক রেন্টাল করে আপনার এই যে অসম চুক্তি করে আদানির সাথে অসম, তাই না? আদানির সাথে সেটা তো এটা তো একটা ইম্পসিবল চুক্তি, যেটা এখন মনে হচ্ছে কিন্তু বিবেচনা নেবার একটা সুযোগ এখন তৈরি করতে হবে। আমি মনে করেছি যে এখন একটা ডিটোর আমাদের নিতে হবে, আমাদের একটা রিভাইজ করে সমস্ত কিছুকে একটা নেক টু নেক একটা পররাষ্ট্রনীতি, মানে আমার বুকের উপর দিয়ে গাড়ি যাবে কিন্তু আমি টোল পাবো না, সেগুলো কিন্তু একটা বড় বিশ্লেষণের জায়গায় না। অ্যাবসলিউটলি, মানে এটা তো অযৌক্তিক। আপনি যদি খুব আপনার এইগুলোর জন্য বিরাট কোনো রকেট সায়েন্সের লোক হতে হয় না বা কোনো এক্সপার্ট হতে হয় না, এগুলি কমন সেন্সের বিষয়। আপনি আপনার জায়গা আমি ব্যবহার করব, আমি আপনাকে কোনো আমি ট্যাক্স দিব না, এটা তো মানে হতে পারে না। সো এইগুলি আমি মনে করি যে, এবং এটার জন্য কি দরকার জানেন, আমাদের একটা কূটনৈতিক এখন দুইটা বলা, একটা সফট ডিপ্লোমেসি, একটা হার্ড ডিপ্লোমেসি। আমরা এইসবের মধ্যে ঢুকতে চাই না। ডিপ স্টেটের তো কত বিষয় আছে, সেগুলোর মধ্যে আমরা ঢুকতে চাই না। আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা সাধারণভাবে ভাবতে চাই যে ভারত আমাদের একটা নিকটতম প্রতিবেশী, তাদের সাথে আমাদের বহু ধরনের মানে পারস্পরিক সম্পর্ক আছে। প্রধান সমস্যা হচ্ছে আমাদের পানি নিয়ে। সেই পানির সমস্যাটা এখানে এক নম্বরে এনে নিচের ড্রয়ারে রাখলে হবে না, উপরের ড্রয়ারে রাখতে হবে, রেখে এটাকে সমাধান করতে হবে। নিশ্চয়ই আমরা কূটনৈতিক যে তৎপরতা কার্যক্রম, এটা সফট আর ডিপ যেটাই হোক না এখন, আমরা সেটি সমাধান করার পক্ষে অবস্থান নিচ্ছি এবং আমরা আশা করি বিএনপি সরকারও সেই পথে হাঁটছে এবং হাঁটবে। দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা শেষ বিরতি নিতে চাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন নওগাঁ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল, রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ.কে.এম. মাজহারুল ইসলাম। আমরা আবারও বিএনপির 30 দিনের যে কার্যক্রম সেগুলো নিয়ে আলোচনায় ফিরে আসবো। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা শেষ বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল, রয়েছেন অধ্যাপক ডক্টর এ.কে.এম. মাজহারুল ইসলাম। আমাদের হাতে একেবারেই 2 থেকে আড়াই মিনিট সময় আছে। আমি শেষ বিশ্লেষণে আসতে চাই। মাননীয় সংসদ সদস্য, আমরা আসলে জনগণ যারা, তারা কিন্তু অত কিছু বুঝতে চায় না। তারা একটু স্বস্তিতে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়, নিরাপদে বাড়িতে ফিরতে চায়, তার আয় ব্যয়ের হিসাব মেলাতে চায়। সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসেবে পথনকশা কীভাবে দিবেন, একদম শেষ বিশ্লেষণে আপনার, যে মানুষ কীভাবে ভালো থাকতে পারে? জি, ধন্যবাদ। মানুষ ভালো থাকবে, প্রথম কথা হচ্ছে যে দেশপ্রেম সত্যিই দরকার।
ব্যক্তি স্বার্থ নয়, দেশের স্বার্থ আগে দেখতে হবে, যেটা ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন যে দলের চেয়ে দেশ বড়। এই জিনিসটা বুঝতে হবে আমাদের সবাইকে, এবং বাংলাদেশটা যে 24 এবং 71-এর 90-এর যে বিজয়গাথা আছে এটাকে সামনে নিয়ে আগামীতে এগিয়ে যেতে হবে। জাতীয়তাবাদ বলতে আমি বুঝাইতে চেয়েছি আমাদের নিজস্বতা, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমাদের এমপ্লয়মেন্ট, আমাদের দেশীয় জিনিস ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। বিদেশের ইম্পোর্ট নির্ভরতা আমাদের কমাতে হবে। আমরা যদি তারপর এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের ডাইভার্সিফিকেশন করতে হবে। দুঃখের বিষয় এখনো এদেশে একটা সূচু আসে আপনার চায়না থেকে। তো আপনি যখন অন্যের উপর নির্ভরশীল হবেন, যেটা আমরা শুরু করেছি পদ্মা ব্যারেজের মাধ্যমে, পানি তো আসলে তিস্তার পানি, কিরণ ভাই আমি তো ছিলাম ভারতে 10 বছর, তিস্তার পানি আসলে তো পশ্চিমবঙ্গই পায় না, কারণ তারও উপরের দিকে আরও 7-8টা প্রজেক্ট জলবিদ্যুৎ প্রকল্প করে রেখেছে তারা। তো আপনারটা তো আপনাকে দেখতে হবে। ডিপ্লোমাসির কথা যেটা উনি বলেছেন, হার্ডকোর ডিপ্লোমাসির কথা বলেছেন, আমরা মনে করি যে সবার সাথে আমাদের বন্ধুত্ব নয়, আমাদের হচ্ছে সবার আগে বাংলাদেশ। কাজেই যেটা বাংলাদেশের স্বার্থে প্রয়োজন আমরা সেটা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে দেশে নিয়ে আসা হয়েছে। কাজে ভারত আমাদের সহায়তা করবে এই জন্য আমাদের বসে থাকলে হবে না, কিংবা আমরা সহায়তা নিব তার থেকে এই জন্য বসে থাকলে হবে না। আমাদের নিজেদের বেজ, যেটা আমাদের নিরাপত্তার ক্ষেত্রে, আপনার পাকিস্তান বর্ডারে কিন্তু ওরা মানুষ মারে না, আমাদের বর্ডারে মারে। কেন মারে? কারণ জানে আমাদের এখানে তাদের সাথে আমাদের চোখে চোখ রেখে কথা বলার মতো অবস্থান ছিল না আগে। আমরা তো নিজেরাই তার কাছে বসেছিলাম। তো এখন যে অবস্থা আপনি দেখেছেন বর্ডারে অনেক কমে গেছে, এটা আরো কমবে, যে জন্য আমরা এখন বগুড়া এবং লালমনিরহাটে আমরা আমাদের বিমান ঘাঁটি করছি। আমাদের বিমান বাহিনীর প্রধান ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়েছেন যেটা ওনার প্রতিজ্ঞা যে উনি যুদ্ধ বিমান এবার কিনবে। আপনি যদি আপনি অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, মানুষকে গণতান্ত্রিক পরিবেশ দেয়া, এবং তার পাশাপাশি আমরা যদি দেশের নিরাপত্তাটা ঠিক রাখি, অন্যেরা ঠিকই আমাদের সম্মান করবে, আমরা ঠিকই তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবো, তাহলেই আমাদের এই সবার উপর বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে। নিশ্চয়ই। আমি ডক্টর মাহাজুরুল ইসলাম আপনাকে আর সময় দিতে পারলাম না, দুঃখিত। একটা কথা মনে করিয়ে দিল, সেটি হচ্ছে যে আমরা যখন শিক্ষার্থী ছিলাম, বেগম খালেদা জিয়ার যে বক্তব্য, উক্তি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আমাদেরকে দেশকে বড়ভাবে ভাবতে হবে, এবং একই সাথে যেটি আমরা জনাব তারেক রহমান বলছেন, সবার আগে বাংলাদেশ ফার্স্ট, সেই জায়গাটায় আমাদের নিতে হবে। আমরা অতীতে নানা রেকর্ড যদি দেখি, সেখানে দেখি যে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলা হয়েছে, আমরা যা দিয়েছি ভারতকে, এ ধরনের নানা রকম মন্তব্য দিয়েছি। কিন্তু আমরা মনে করি যে ভারতের সাথে জনগণ টু জনগণ সম্পর্ক হবে। আমরা আমাদের সভরেনিটি বজায় রেখে তাদের সাথে নানা রকম ন্যায্য হিস্যা আমরা আদায় করব। একই সাথে আমরা মনে করি যে বর্তমান সরকার যারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সরকারের দায়িত্বভার গ্রহণ করছে, তারা মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনার অংশীজন হিসাবে তারা মানুষের সাথে থাকবেন, জনগণের সাথে থাকবেন, এবং জনগণের মঙ্গল কামনায়, জনগণের মঙ্গলে তারা তাদের রাষ্ট্র পরিচালনায় ব্রত হয়ে থাকবেন প্রত্যাশা করে আমাদের আজকের যে আয়োজন সরকারের 3 মাস, এই আলোচনা শেষ করছি। ধন্যবাদ জনাব ফজলুল বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক। ধন্যবাদ মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষক ডক্টর AK M মাজারুল ইসলাম আপনাকেও। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।